আগে আচ্ছা ওটা ওই গতকাল যে পড়ানো হয়েছে ওটা কি পড়ছিলে তোমরা কিছু কোনো প্রশ্ন আছে কিনা কেউ পড়ে নাই আচ্ছা দেখো আজকে শুরু করি পরে ওটা চিন্তা করো স্যার পেস্ট কন্ট্রোলিংটা কি বললাম বুঝি নাই আবার বলো পেস্ট কন্ট্রোলিং দেখলাম পেস্ট কন্ট্রোলিং এসে পেস্ট তো বুঝতে পারতেছো তুমি যে পোকামাকড় বা পোকামাকড় কীটপতঙ্গ কন্ট্রোল করার জন্য অনেক সময় এই প্রাণীগুলা ডোমেস্টিকেশন করা হয়েছে আর কি কোনটার মধ্যে দেখছো তুমি এটা ওটা স্যার ক্যাটের মধ্যে ছিল মেবি স্যার ক্যাট তো পেস্ট বলতে ইঁদুর ওয়ান টাইপ অফ পেস্ট ডগের মধ্যেও ছিল ওই তো হ্যাঁ কুকুর যে ক্যাটের কথা চিন্তা করো যে কুকুর বিড়াল কুকুরের মধ্যে বিড়াল চিন্তা করো বিড়াল ই খায় শিকা ছিল নাকি শিকা ইঁদুর ধরে ধরে খায় এতে ইঁদুর ওয়ান টাইপ অফ পেস্ট ক্ষতিকর পতঙ্গ বলতে সবসময় যে এই যে পিঁপড়া জাতীয় হবে বা কীট হবে এরকম না ওই ক্ষতিকর প্রাণীও হতে পারে যেমন ওই ই আছে তোমার এই ইঁদুর কন্ট্রোল করার জন্য বিড়াল পালতো আর বিড়াল কাজে লাগাইতো এটা উদাহরণ হিসেবে বিবেচনা করতে পারো তুমি তারপর স্যার ট্রু ফেলস ওই ডোমেস্টিক পিগের মধ্যে পাইছিলাম যে স্যার ওইটা খুঁজে দেখছিলাম ওইটা স্যার পাইছি যে স্যার কন্দ জাতীয় ছত্রাক খাবার জিনিস ছত্রাকের মধ্যে কর্ণ জাতীয় ছত্রাক তার মানে পর্ণ জাতি মানে কি ভোজ্য মানুষ ব্যবহার করতে পারে খাইতে পারে জি স্যার তো ঠিকই আছে মানে এই খাবার মানে ছত্রাক খাওয়ার কাজে ব্যবহার করা হয় সেটা বুঝাইছে হ্যাঁ আচ্ছা আজকেরটাও অল্প দেখো আজকে স্ক্রিন শেয়ার দিতেছি আমি দেখা যাচ্ছে এই তোমাদের গেল কই সব তালিকা চলে গেল কেন তোমাদেরটা কে কে আছে নাই এই ডান পাশে একটাই থাকে স্যার আছে স্যার 34 জন না 34 জন কিন্তু আমি দেখতে পারতেছি না গেল কই এই নেটেই ঝামেলাটা করতেছে 34 জন দেখা যাচ্ছে লিস্টে কিন্তু ডান পাশে ওই ইগুলো দেখাইতে যাচ্ছে যাক বাদ দাও এটা কন্টিনিউ করি তাহলে হবে স্যার মাঝখানে ডাবল ক্লিক করলে সাইডে চলে আসবে স্যার মাঝখানে ডাবল ক্লিক করলে সাইডে চলে আসবে আচ্ছা কই দেখে যে মাঝখানে কোথায় তো মাঝখানে কোন মাঝখানে ক্লিক করব কি স্যার ওই যে স্লাইড গুলো বের করে স্লাইড আর কি হোম বাটনে এসে এখন যেখানে আছে এখানে আসে মাঝখানে ডাবল ক্লিক করলে চলে আসে এই যে পাশে পার্টিসিপেন্ট 34 কোথায় ক্লিক করব পার্টিসিপেন্ট ওখানেই যেখানে মাউস আছে ওখানেই ক্লিক করেন ডাবল ক্লিক এখানেই জি স্যার পার্টিসিপেন্টের উপরে স্যার যেখানে আপনার মাউসটা আছে ওখানেই ক্লিক করেন দুইটা কি এটা লিস্ট দেখাচ্ছে ওটা পার্টিসিপেন্ট লিস্ট দেখাচ্ছে না স্যার হ্যাঁ উপরে দেখেন 34 মনে লেখা আছে 34 লেখা আছে না 34 লেখা আছে তো এতক্ষণ তো ডান পাশে এটা দেখাইলো ছবিগুলো দেখাইলো আর কি যে কারা কারা আছে সেটা চলে গেল কেন স্যার ওটা তো বুঝতেছি না কোনটা চলে গেছে আচ্ছা ওইটা চলে যে আচ্ছা যাকে বাদ দাও আমি কন্টিনিউ করি আর কি তো কোথাও ক্লিক করছে হয়তো এখন এটা আবার কি আসলো এটা দেন স্ক্রিন শেয়ারে ওটা বাদ দাও থাক এটা কন্টিনিউ করো শুনো এটা দেখা যাচ্ছে কিনা দেখো জি স্যার ওয়ার্ল্ড ক্লাইমেটিক জোনস অফ অ্যানিমাল গতকাল আমরা বলছিলাম যে কোন
ইকোলজির ওখানে একটু বলা হয়েছিল যে কোন এলাকায় আবহাওয়া কেমন, কিভাবে প্রাণী খাপ খাওয়ায়, কিভাবে টিকে থাকে অথবা কিভাবে মাইগ্রেশন করে। এটা এই ইকোলজির, অ্যানিমেল ইকোলজি বা লাইফস্টক ইকোলজির একটা বিরাট অংশ। এই এই বিবেচনায় তোমার এই যে অল ক্লাইমেটিক জোন অফ অ্যানিমাল সারা দুনিয়াকে এর ভিত্তিতে অ্যানিমেল এর বিবেচনায় রেখে 4 ভাগে ভাগ করছে। ঠিক আছে, 4 মেজর ক্লাইমেটিক জোন অফ অ্যানিমাল। একটার নাম দিচ্ছে ওরা কিন জোন। দেখো কিন জোন, দুই নাম্বার নাম হচ্ছে স্কর্সিং জোন 2 নাম্বার, 3 নাম্বার দেখো র জোন, আর 4 নাম্বার হচ্ছে স্মাগি জোন। ঠিক আছে, এই 4 ভাগে ভাগ করছে আর কি। কিন জোন যেটা এর কিছু ক্যারেক্টারিস্টিক্স বর্ণনা করছে যে এই কোন এলাকাটা কিন জোন হিসেবে পরিচিত। এটা এই এলাকার বৈশিষ্ট্য বলছে যে অ্যাটমসফেরিক টেম্পারেচার রেঞ্জেস ফ্রম 0 টু 18 ডিগ্রি সেলসিয়াস। তারপর তাপমাত্রা, ওই এলাকার তাপমাত্রা গড় তাপমাত্রা আর কি, এটা 0 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে সাধারণত। রিলেটিভ হিউমিডিটি ইজ লোয়ার দেন 65%। রিলেটিভ হিউমিডিটি 40-50 অথবা 50-55-60 এরকম আর কি, 65 পর্যন্ত সর্বোচ্চ রিলেটিভ হিউমিডিটি। দিস এরিয়া ইজ কোল্ড অ্যান্ড ড্রাই। দিস এরিয়া ইজ কোল্ড অ্যান্ড ড্রাই। এটা তাহলে ঠান্ডা হয়, শুষ্ক হয় এই অঞ্চলটা। অ্যান্টাগনিস্টিক টু প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেল লাইফ, তার মানে জীবন ধারণ, উদ্ভিদ এবং প্রাণীর জন্য জীবন ধারণ কষ্টকর, প্রতি বিরুদ্ধ আর কি। কারণ প্রচুর ঠান্ডা, যেহেতু 0 ডিগ্রি সেলসিয়াস মানে অনেক ঠান্ডা। আমাদের নর্মাল টেম্পারেচার তো 25-26-27 এরকম যদি থাকে, কোথাও রুম টেম্পারেচার ধরো কত থাকে 20-22 এরকম যদি হয়, সেই তুলনায় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনেক কম। মেরু অঞ্চল লিটল ভেজিটেশনস টু নারিশ অ্যানিমাল। এই এলাকায় গাছপালা খুব কম জন্মে, লতা পাতা বা পশু খাদ্য হিসেবে যেগুলো খাওয়ানো হয় সেগুলার খুব কম, উৎপাদন খুব কম আর কি, জন্মে না বললেই চলে। হাইলি প্রোডাক্টিভ অ্যানিমাল ইজ অ্যাবসেন্ট। এই এলাকায় মানে প্রচুর উৎপাদনশীল প্রাণীগুলা পাওয়া যায় না, যেহেতু ভেজিটেশন কম, প্রচুর ঠান্ডা, এই জন্য এই এলাকায় যে উচ্চ উৎপাদনশীল প্রাণী যেগুলো আছে, হাই ইল্ডিং অ্যানিমাল গুলা খুব বেশি পাওয়া যায় না আর কি। ই স্লাইটলি মাইল্ডার রিজিয়ন, রেইনডিয়ার লিভস অন মসেস এন্ড লাইকেন। এই অঞ্চলের মধ্যভাগে রেইনডিয়ার, এক ধরনের বলগা হরিণ বলি আমরা বাংলায়, যে এই কিছু দেখা যায়। এই হরিণগুলা সাধারণত মস এবং লাইকেন, শৈবালের উপর এইগুলা খায়া জীবন ধারণ করে। ফার বেয়ারিং অ্যানিমালস আর সিন হুইচ লিভস অন ফিশ এন্ড স্পার্স। ফার বেয়ারিং অ্যানিমাল বলতে বিশেষ করে শ্বেত ভল্লুক, এই এলাকার শ্বেত ভল্লুক দেখা যায়, শ্বেত ভল্লুক জাতীয় প্রাণী দেখা যায় আর কি। শ্বেত ভল্লুক জাতীয় প্রাণী দেখা যায় যেগুলা সাধারণত মাছ খেয়ে জীবন ধারণ করে। আর আছে তোমার এই যে অল্প পরিমাণ যে ভেজিটেশন হয়, লতাপাতা জন্মে, সেগুলা খায় জীবন ধারণ করে। এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স বা এই ধরনের প্রাণী যে এলাকায় বসবাস করে সেগুলোকে আমরা বলতেছি কিন জোন। বোঝা গেছে? কিন জোনের কিছু আমরা ক্রাইটেরিয়া সেট করছি এখানে, যে ওখানকার আবহাওয়া কেমন, এইটারে তারপরে বলছি যে কোন ধরনের কি উদ্ভিদ জন্মে, সেখানে কোন ধরনের প্রাণী থাকে। হ্যাঁ, এই তো চলে আসছে ডান পাশে অটো, আবার চলে গেল, কি করলা কে? আচ্ছা, বাদ দাও, শোনো। তাহলে এই কিন জোন সম্পর্কে ধারণা বললাম যে এই টেম্পারেচার আছে, হিউমিডিটি, আর এখানে যে কি বলে ভেজিটেশন এবং অ্যানিমাল, আর কোন ধরনের অ্যানিমাল গুলো সাধারণত বসবাস করে, এই একটা ধারণা পাওয়া গেল। এটা কোন অঞ্চলকে বলতে পারো? বুঝা যাচ্ছে, মেরু অঞ্চল। ঠিক আছে, মেরু অঞ্চল বেশিরভাগ ক্ষেত্রেই। পরেরটা দিচ্ছে স্কর্সিং জোন। স্কর্সিং, SCORCH, স্কর্সিং জোন। এটার ক্যারেক্টারিস্টিক্স বলছে অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার বলছে এই 18 যে ছিল ওখানে, 0 থেকে 18, আর এটা হচ্ছে 18 থেকে 32, তার মানে হচ্ছে তাপমাত্রা বেশি। রিলেটিভ হিউমিডিটি ইজ লো, লেস দেন 65%। সেমি এরিড অর এরিড, শুষ্ক অথবা অর্ধ শুষ্ক এরিয়া এগুলা। লো, কিছু পরিমাণ বৃষ্টিপাত হয়, লো রেইনফল, অল্প পরিমাণ বৃষ্টিপাত হয়। এক্সট্রিমলি হাই টেম্পারেচার, 32 ডিগ্রি টেম্পারেচার কিন্তু অনেক। 32 ডিগ্রি টেম্পারেচার বলতে আমাদের বললাম একটু আগেই যে
এখনকার টেম্পারেচার কত হবে 20, 22, 24 এরকম হতে পারে। এটা যদি বাড়তে থাকে আর কি 32 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ প্রচন্ড গরম, এক্সট্রিমলি হাই টেম্পারেচার বলছে এটাকে। প্ল্যান করতে স্পার্স এখানেও খুব বেশি মানে প্রচন্ড তাপ থাকার কারণে এখানেও খুব বেশি হয় না, কি বলে ফসল বা উদ্ভিদ বা লতাপাতা ঘাস এই জাতীয় জিনিস কম জন্মায় আর কি। তারপর এতে বোঝা যাইতেছে প্ল্যান্ট গ্রোথ স্পেয়ার্স আচ্ছা থর্নি অর ক্যাকটাই, এটার উচ্চারণ হচ্ছে ক্যাকটাই, ক্যাকটাস থেকে ক্যাকটাই বুঝছেন, থর্নি কাঁটাযুক্ত অথবা ক্যাকটাস জাতীয় লতাপাতা বা গাছ উদ্ভিদ জন্মে যাদের নিউট্রিটিভ ভ্যালু খুবই কম, মানে অ্যানিমাল ফিড হিসেবে নিউট্রিটিভ ভ্যালু খুব কম এদের। এই এলাকায় সাধারণত ক্যামেল, উট, অস্ট্রিচ এই জাতীয় প্রাণীগুলো পাওয়া যায়। অস্ট্রিচ কি উট পাখি, একটা উট আর কিছু উট পাখি, এই জাতীয় প্রাণীগুলো পাওয়া যায় বা দেখতে পাওয়া যায় বা বসবাস করে বা থাকে। তাহলে বুঝা যাইতেছে এটা মরু অঞ্চল। এই বর্ণনাতে বুঝা যাইতেছে প্রচুর তাপমাত্রা, শুষ্ক, বৃষ্টিপাত খুব হয় না বললেই চলে বা খুবই কম হয়। এখানে গাছপালা লতাপাতা ঘাস জাতীয় জিনিস খুব কম জন্মে, আর কিছু জন্মে যে ক্যাকটাস জাতীয় কিছু গাছ জন্মাতে পারে যাদের নিউট্রিশন ভ্যালু খুবই কম। সাধারণত উট এবং উট জাতীয় উট পাখি এই অঞ্চলে বসবাস করে। এটা বোঝা গেল মরুভূমি অঞ্চল, একটা মরু অঞ্চল বোঝা গেল আর কি, মরু অঞ্চল। তাহলে প্রথমটা বললাম আমরা মেরু অঞ্চল, আর এটা হচ্ছে মরু অঞ্চল। বুঝার নাম থেকে বুঝা বা ক্যারেক্টারিস্টিক্স থেকে আন্দাজ করা যাইতেছে আর কি। ঠিক আছে, বুঝতে পারতেছো কথা? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, পরেরটা শোনো। রজন, রজন কি বলছে দেখো, রজন 3 নাম্বার রজন, এটা টেম্পারেচার বলছে 32 এর নিচে। তো তার মানে ওই ইয়ের যেটা মরুভূমির যে তাপমাত্রা এখানে কিছুটা কম। রিলেটিভ হিউমিডিটি এখানে 65 to 90 ডিগ্রি, তার মানে বেশি। বেস্ট সুইটেড এরিয়া ফর ক্রপ এন্ড অ্যানিমাল প্রোডাকশন, এই অঞ্চলটা ফসল বলতে গাছ লতাপাতা উদ্ভিদ যা আছে সব আর কি, ফসল এবং অ্যানিমাল প্রোডাকশনের জন্য সবচেয়ে ভালো। ক্লাইমেটিক স্ট্রেস ইজ লো, এখানে চাপটা পীড়নটা খুব কম থাকে, ক্লাইমেটিক যে প্রেসারটা খুব কম থাকে, এই জন্যই এটা প্রাণী এবং উদ্ভিদের জন্য খুব ভালো আর কি। অল ইমপ্রুভ প্রেজেন্ট হিয়ার, যত রকমের ইমপ্রুভ প্ল্যান্ট এবং অ্যানিমাল সব এই এলাকায় পাওয়া যায় বা বসবাস করে বা থাকে। আর এর ল্যাটিটিউড বলছে 45 to 60 ডিগ্রি নর্থ, এন্ড হচ্ছে নর্থ। এটা বুঝো নাকি ল্যাটিটিউড? অক্ষাংশ দ্রাঘিমাংশ মনে আছে? অক্ষাংশ দ্রাঘিমাংশ এত ডিগ্রি উত্তর, এত ডিগ্রি দক্ষিণ। এইটা এটা 45 থেকে 60 ডিগ্রি দক্ষিণে। এটা কি অক্ষাংশ না দ্রাঘিমাংশ? ল্যাটিটিউড ল্যাটিটিউড তো স্যার অক্ষাংশ। অক্ষাংশ। এই অক্ষাংশ কি বুঝো তো? অক্ষাংশ দ্রাঘিমাংশ। জি স্যার। জি স্যার। এটা বুঝার কথা অনেক আগের পড়া, না আমরা তো পড়ছিলাম বোধহয় 6, 7 এ না কোথায় পড়ছিলাম? জি স্যার, ক্যারেট কোচিং করার সময়। ক্যাডেট কোচিং করার সময়? জি স্যার। তো ক্যাডেট পড়ো নাই? কোচিং তো করছি, চান্স তো পাইনি। কোথায় কোচিং করছো? রংপুরে। রংপুরে করলে হয় বেটা, টাঙ্গাইল করতে হবে শাহিনে। শাহিন না কি ইয়ের নাম কি? রাজশাহীতে আইসা শহীদে। তো রংপুরে তো আছে একটা ব্রাঞ্চ। ব্রাঞ্চ আছে, আচ্ছা যাই হোক, চান্স পাইলেও ভালো না পাইলেও ভালো, ঠিক আছে না? তুমি তোমার কাজ করছো, যেটা হয়েছে সেটা ওকে। পরের দেখো 4 নাম্বার স্মাগি জোন, এটা কি বলছে? অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার 32 থেকে উচ্চ, আরো রিলেটিভ হিউমিডিটি 65% অর অ্যাভাব, হ্যাজার্ডাস টু ইনসেক্ট এক্সটার্নাল এন্ড ইন্টারনাল প্যারাসাইট, মানে পোকামাকড়ের জন্য অথবা প্যারাসাইটের জন্য এইটা খুব বিপজ্জনক অবস্থায় অঞ্চলের। লো নিউট্রিটিভ প্ল্যান্টস আর প্রেজেন্ট, কিছু লতাপাতা উদ্ভিদ জন্মে কিন্তু সেটা খাদ্যমান খুবই কম। পুয়ার কোয়ালিটি অ্যানিমাল আর সিন, মানে কম পুয়ার কোয়ালিটি, মানে প্রোডাকশন কম অথবা গ্রোথ কম, এই ধরনের অ্যানিমেল গুলা এই এলাকায় দেখা যায়। তো এটা কোন কোন দিকে হতে পারে চিন্তা করো তো, ক্যারেক্টারিস্টিক্স এর ভিত্তিতে কোন এলাকা হতে পারে পৃথিবীর, বলো তো? প্রশ্ন বুঝো নাই? এই যে 4 নাম্বার যে পয়েন্টে আলোচনা করা হলো ক্যারেক্টার, এই ক্যারেক্টারের ভিত্তিতে তুমি এটা কল্পনা করতে পারো কিনা যে এই এলাকাটা পৃথিবীর কোন দিকে? স্যার আফ্রিকা স্যার।
আফ্রিকা টেম্পারেচার কি বেশি এদিকে? জি স্যার, টেম্পারেচার বেশি। টেম্পারেচার বেশি, রিলেটিভ হিউমিডিটি, ইনসেক্ট, এক্সটার্নাল প্যারাসাইট, আচ্ছা হ্যাজার্ডাস, আচ্ছা এইটার বেনিফিট আছে একটা, দেখো হ্যাজার্ডাস টু ইনসেক্ট, insect. এক্সটার্নাল এন্ড ইন্টারনাল প্যারাসাইট। তো এটা একটা ভালো দিক, কিন্তু তোমার ইন্টারনাল ইন্টারনাল প্যারাসাইট অথবা কীট ক্ষতিকর কীট পতঙ্গের জন্য বিপজ্জনক হয়, তার মানে ওই এলাকায় রোগ ব্যাধি কম হবে। জি স্যার। কিন্তু ওর অন্য সমস্যা যেগুলো আছে, যে এখানে যে লতাপাতা গাছ, উদ্ভিদ জন্মে ঘাস, এগুলা নিউট্রিটিভ ভ্যালু খুবই কম। এই হিসাবে সার্বিক বিবেচনায় এখানে যে প্রাণীগুলো বসবাস করে তার উৎপাদনও কম, গ্রোথ কম, মানে এর পটেনশিয়ালিটি কম। ঠিক আছে, একটা ধারণা করলাম আমরা তাহলে, এই যে এই ক্লাইমেটের উপর ভিত্তি করে সারা দুনিয়াকে এরা 4 ভাগে ভাগ করছে, অ্যানিমাল জোন হিসেবে ভাগ করছে, আর এই জোনগুলোর কিছু ক্যারেক্টার বা বৈশিষ্ট্য উল্লেখ করছে এখানে। ঠিক আছে, ভেরি সিম্পল এতে আর কি। তার মানে এইগুলা তোমাকে আরো স্টাডি করতে হবে আর কি। আমি একটা আউটলাইন দিলাম, যে হ্যাঁ এখানে আরো কিছু বৈশিষ্ট্য হয়তো থাকতে পারে, তুমি আরো বিশেষ করে নেটে যদি খোঁজাখুঁজি করো তাহলে আরো কিছু বৈশিষ্ট্য হয়তো যোগ করে দিতে পারবো আর কি, অথবা নতুন করে তথ্য এর সাথে অ্যাড করলে তোমার এটা ইমপ্রুভ হবে এই ক্লাস নোটটা আর কি। তুমি যদি শুধু ক্লাস নোটের উপর ভিত্তি করে বসে থাকো তাহলে কিন্তু বিপদ, যে এর বাইরে যখন কোনো কিছু জিজ্ঞাসা করবে, তথ্য আসবে, তখন তুমি আর বলতে পারবে না যে এটা কি, এটা কোথেকে আসলো, কেমনে হইলো। ঠিক আছে, এটা খুব সংক্ষেপে আর কি, যে 4টা ওয়ার্ল্ড ক্লাইমেটিক জোন নিয়ে আলোচনা করা হলো, কিন জোন, স্কর্চিং জোন, র জোন আর স্মাকি জোন। আচ্ছা এখানে তোমার হতেও এখানে আসতে পারে, তোমার পরীক্ষার মধ্যে এরকম আসতে পারে যে আমরা যে 4টা ভাগে ভাগ করলাম, এটা ওয়ার্ল্ড ক্লাইমেটিক জোন অ্যানিমেলের উপর ভিত্তি করে বা ক্লাইমেটের উপর ভিত্তি করে অ্যানিমেল ডিস্ট্রিবিউশন যে ভাগ করছে, এই ভাগের মধ্যে কোন ভাগটা তুমি অ্যানিমেলের জন্য সবচেয়ে ভালো মনে করো এবং কেন, ব্যাখ্যা করো। তাহলে তুমি লিখবে এগুলা, যে হ্যাঁ এই 4 ভাগের মধ্যে এই ভাগটা সবচেয়ে ভালো, এই এই জোনটা সবচেয়ে ভালো, তার কারণ হচ্ছে এই যে এই, লিখতে পারবা? জি স্যার, পারবো। হ্যাঁ এটা জি স্যার। একটু চিন্তা করে লিখতে হবে আর কি। তুমি যেই জোনটাই ভালো বলবা তার পক্ষে যুক্তি দিতে হবে। এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা দেখো, জিজ্ঞাসা করো। স্যার একটা কোশ্চেন আছে। বলো। স্যার ওই যে স্মাগি জোনে যেহেতু হচ্ছে হ্যাজার্ডাস টু ইনসেক্টস এন্ড এক্সটার্নাল এন্ড ইন্টারনাল প্যারাসাইটস, হ্যাঁ তাহলে তো স্যার পুর কোয়ালিটি অ্যানিমাল কেমনে দেখা যাবে? ওখানে তো রোগ ব্যাধি নাই, তাহলে তো ভালো রকমের অ্যানিমাল দেখার কথা, ইমপ্রুভ ব্রিড দেখার কথা। হ্যাঁ, এই এলাকায় না পুয়ার কোয়ালিটি অ্যানিমাল এই অর্থে যে এখানকার যে একটা হচ্ছে রোগ ব্যাধি, কোনো প্রাণীর কোনো অ্যানিমেলের উপর, মানুষ সবাই চিন্তা করছো যদি কোনো অ্যানিমেলের উপর যে এই রোগের যে প্রভাব, রোগ ব্যাধির যে প্রভাব, তার তুলনায় নিউট্রিশনের প্রভাব 1000 গুণ বেশি, বুঝছো কিনা? জি স্যার। কারণ রোগ ব্যাধির যে প্রভাব, কারণ স্বাভাবিকভাবেই প্ল্যান্ট অথবা অ্যানিমাল, মানুষ সহজ চিন্তা করো যে জন্মগত ভাবেই সে রোগ প্রতিরোধ কিছু শরীরের ভিতরে নিয়ে জন্মে, সৃষ্টিকর্তা থেকেই সেই রোগ প্রতিরোধ ক্ষমতা তার থাকে। আর তারপরেও যখন এই রোগ প্রতিরোধ শক্তি বা ইমিউনিটি যখন একটু দুর্বল হয়, তখন মানুষ অথবা প্রাণী অথবা গাছপালা রোগাক্রান্ত হয়। ঠিক আছে, কিন্তু এইটা একটা পয়েন্ট মনে রাখো। আর 2 নম্বর, তারপরে পয়েন্টে দেখো লো নিউট্রিটিভ প্ল্যান্টস আর প্রেজেন্ট হিয়ার। তার মানে তুমি যে সারা জনম খানা খাইতেছো অথবা এনিমিকে যে খাবার খাওয়াইতেছো, সেটার কোয়ালিটি যে খারাপ হয়, তাই তোমার যে ইমিউনিটি, রোগ প্রতিরোধ যে ক্ষমতাটা ছিল, ঠিক আছে না, রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা ছিল এটা কিন্তু দুর্বল হয়ে পড়বে, যেহেতু তুমি আন্ডার নারিশড অথবা পুয়ার নিউট্রিশন বা অপুষ্টিকর খাদ্য খাইতেছো জনম জনম ধরে। কারণ ওই এলাকার প্ল্যান্টের মধ্যেই যেহেতু কি বলে নিউট্রিটিভ ভ্যালু খুব কম থাকে, তার মানে সবসময় এই লো কোয়ালিটির খাদ্যগুলো খাইতেছে, এতে করে তার ওই ইগুলা কি ইমিউনিটি সিস্টেমটা দুর্বল হয়ে পড়ে। ইমিউনিটি সিস্টেম দুর্বল হলে পরে যে রোগ ব্যাধির হয় না, এক না, রোগ ব্যাধির প্রকোপটা কম ওই এলাকায়, কিন্তু অল্প রোগ ব্যাধিতে এগুলো দুর্বল হয়ে পড়ে, কাবু হয়ে পড়ে।
এই সার্বিক বিবেচনায় ওই এলাকায় খুব পুয়ার কোয়ালিটি বা উৎপাদন কম হয় এই জাতীয় প্রাণীগুলা বসবাস করে। স্যার হ্যাঁ স্যার এই যে যে বললেন যে কোন এটা ভালো জোনটা, এটা যদি স্যার আমাদের আস্ক করে কোশ্চেনে, তাহলে স্যার যদি আমি বলি রজন, তাহলে সেই পক্ষে আমি যুক্তি দেব, কিন্তু যদি অন্য কেউ বলে অন্য একটা জন, তাহলে সে তার পক্ষে আর কি লিখবে, এরকম? হ্যাঁ আচ্ছা স্যার। কেন তোমারটা শ্রেষ্ঠ বললা তুমি আর অন্যগুলা কেন শ্রেষ্ঠ বললা, দুটোই বলতে হবে, পজিটিভ দুটাই নেগেটিভ বলতে হবে। অবশ্যই। যে তুমি বলতেছো যে এটা ভালো, রজন ভালো আছে, ভালো আমি মানলাম, তো অন্যগুলা খারাপ কেন সেটা বলবো না, সেটাও বলতে হবে। মানে এইটা ভালো কেন সেটাও বলবো, অন্যগুলো খারাপ কেন সেগুলো হ্যাঁ বলবো। অবশ্যই বলতে হবে। কেন তোমাকে তো বলতে তোমার পক্ষে যুক্তি দেখাইতে বলছে, হ্যাঁ পক্ষে যুক্তি আমার হচ্ছে যে এটা ভালোর পক্ষে যুক্তি এই, আর ওই যে ওইটা মন্দ, এই মন্দের পক্ষে যুক্তি এই, দুটি বলতে হবে। জি স্যার। তারপর বলো। শেষ? আর কিছু বলবা কেউ? সবগুলো ভালো হলে সবগুলোই ভালো লিখবা, সবগুলা একই কোয়ালিটির? সব জন কি একই কোয়ালিটির বলছে ওরা? না স্যার। না স্যার। তোমার এই তো স্ক্রিনে ডান পাশে এটা দেখা যাওয়ার কথা, দেখা যাচ্ছে না, মাঝে মাঝে আসে আবার চলে যায়, তাই দেখ বোঝা যাচ্ছে যে কি কোথায় কথা বলতেছে। এখন তো এই যে খালি সংখ্যা দেখাতে পার্টিসিপেন্ট 37, কে কথা বলতেছে একটু দেখা যাচ্ছে না। আচ্ছা এটা শেষ না, আরো কথা আছে এটা নিয়ে? স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলো বলো। হ্যালো স্যার, মানে আমরা যখন প্রথমটা যুক্তি দেবো যে আমি এটা বেস্ট বলতেছি, তারপর হচ্ছে অন্যগুলো যখন যুক্তি দেবো সেই ক্ষেত্রে কি মানে আমাদের এভাবেই লেখা লাগবে, প্রত্যেকটা বৈশিষ্ট্য দেওয়া লাগবে আলাদা আলাদা করে, না তোমার তারপর চারটা থেকে আমি যেটা কি বেস্ট তোমার সেটাকে মানে তোমার 4টা বৈশিষ্ট্য লিখতে বলছি? আমি তো 4টা বৈশিষ্ট্য লিখতে বলি নাই। না, আমি বলছি বৈশিষ্ট্য যে না, কোনটা ভালো কোনটা বেসিকটা ভালো দেখাবো। তার পক্ষে যুক্তি দেখাবা। যুক্তি কেন দিতে বলো? গেলে তো বৈশিষ্ট্য দেওয়া না। বৈশিষ্ট্য দেওয়া তুমি যেভাবে দাও, তুমি যুক্তিতে প্রকাশ করবা যে হ্যাঁ এটা এই কারণে ভালো। আচ্ছা ঠিক আছে, সরি ঠান্ডা লেগে গেল নাকি? আচ্ছা অন্য আছে নাকি আরো প্রশ্ন আছে কিনা? স্যার ভিডিওটা স্টপ না করলে মনে হয় দেখা যাবে স্যার কে কথা বলছে না বলতেছে। না না সেটা তো আমারটা অফ করে রাখছি। তো স্যার আপনারটা যদি অন করেন তাহলে দেখা যাবে কে কথা বলতেছে কে কথা বলতেছে না। না তোমার এই যে ডান পাশে যেমন এই যে এখন আসছে, জি এই যে স্যার। ডান পাশে যে লিস্ট আছে তলার দিকে লম্বা লম্বি জি স্যার। কম্পিউটার স্ক্রিনে, এটা তো দেখা যাচ্ছে। না এটা স্যার, ওই যে ভিডিওটা আপনার যে স্টপ ভিডিও মনে হয় স্টপ ভিডিও করে রাখছেন। আমি তো আমারটা সব করছি। জি স্যার, যদি আপনার করেন তাহলে আপনি দেখতে পারবেন কে কথা বলতেছে, ওই যে পাশে ওই অপশনটা আসবে। তাই পাশেরটাই যে মাঝে মাঝে আসে, মাঝে এই যে এখন আসছে। জি স্যার, ওই যে স্টপ ভিডিও এখন আপনি করছেন, এখন আপনার ভিডিও স্টপ নাই, ওই জন্য আসছে। তাই তা জি হতে স্যার। পারে, এটা অবশ্য জানা নাই আমার। অনেক কিছু শিখতে হবে এর মধ্যে আরো। আচ্ছা এই আচ্ছা এটার শেষ, তাহলে পরের স্লাইডে যাও নাকি? জি স্যার। এটা অফ করে দিলাম তাহলে। স্যার, এই যে ছুটি দিবেন। যাও পরেরটা, পরের যে পয়েন্টটা এটা দেখা যাচ্ছে কিনা দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। জি স্যার।
এই যে এটা কার নাম দেখা যাচ্ছে, দাঁড়াও, এটা এটা কি এই ইয়ে আছে নাকি? Animal behavior. এই ওর নাম হচ্ছে কি শাহিন হাসি, আছো? এই তুমি আনমিউট করো, আনমিউট করে কথা বলো। শুনতেছো আমার কথা? কই রেসপন্স করে না তো। এই শাহিনা হাসি, তুমি কি কথা শুনতেছো আবার? স্যার শুনতেছি। হ্যাঁ, তুমি এই যে আনমিউট করো। হ্যাঁ, এই তোমার মাইক্রোফোন আনমিউট করো। জি স্যার বলেন। হ্যাঁ, এই যে স্ক্রিন দেখাইতেছে যে ভিডিও ইয়েতে স্ক্রিন শেয়ার, এটা কি দেখতে পাইতেছো? এখন তো স্যার দেখা যাইতেছে না। বলো এখন তো দেখা যাইতেছে না। কেন দেখা যায় না? বাকিরা কি বলে দেখা যাবে না কেন? দেখা যায় স্যার। দেখা যায় তো। নেটে প্রবলেম হয়তো বা ওখানে। এই বাকিরা তো দেখতে পাচ্ছিস, তুমি কি দেখতে এর আগের ক্লাসটা দেখতে পাইছো? হ্যাঁ স্যার আগেরগুলো দেখছি, এখন কালো হয়ে রয়েছে কেমন যেন। কালো হয় না, একটা লেখা আছে দেখো, কালোর ভিতরে নীল রঙের স্ক্রিনের উপরে সাদা রঙের লেখা আছে একটা। অ্যানিম্যাল হ্যাঁ বিহেভিয়ার। হ্যাঁ, জি স্যার। দেখা যায়। জি স্যার। আচ্ছা, এইটা এই যে অ্যানিম্যাল বিহেভিয়ার, এই যে মোবাইল। অ্যানিম্যাল বিহেভিয়ার কারণ প্রাণীর কি আচরণ, বিহেভিয়ার বলতে এখানে ব্যবহার না বলে আচরণ বলবো আর কি, আচরণ। এই যে প্রাণীর আচরণ, অ্যানিম্যাল বিহেভিয়ারের একটা দুটো উদাহরণ দিতে পারবে তুমি? প্রাণী কি আচরণ করে একটা দুটো উদাহরণ দিতে পারবা? স্যার ম্যাটারনাল বিহেভিয়ার, তারপরে কে বলতেছো? স্যার মৌমিতা। মৌমিতা জিজ্ঞেস করি তো। জিজ্ঞেস করছি তো, যারে ও কই গেল কই? আছে স্যার। হ্যাঁ, তো তুমি একটা কয়েকটা উদাহরণ দাও তো এই অ্যানিমাল বিহেভিয়ার। পারতেছি না তো স্যার। এই বলো পারতেছে না, ভেরি সিম্পল। আচ্ছা দেখো, যে না পারো যে পরের স্লাইডটা খেয়াল করো। দেখা যায়? জি স্যার। এখন মনে করে মেজর টাইপস অফ অ্যানিমাল বিহেভিয়ার, সবাই শোনো আর কি, মেজর টাইপস অফ অ্যানিমাল বিহেভিয়ার। পরে বিহেভিয়ার সংজ্ঞা বলতে পারো আর কি, ইয়েটা আর কি, বিহেভিয়ারটা কি জিনিস। বিহেভিয়ার হইতেছে রিয়াকশন আর কি, এনি রিয়াকশন any stimuli or কি বলো or environment। তার মানে কোন একটা প্রাণী তার একটার সাথে আরেকটা প্রাণী অথবা তার মালিক অথবা তার পরিবেশের সাথে যেই প্রতিক্রিয়া দেখায় সেইটাকে আমরা অ্যানিমাল বিহেভিয়ার বলি। কোন একটা প্রাণী অন্য একটা প্রাণীর সাথে অথবা তার মানুষের সাথে অথবা পরিবেশের সাথে যে প্রতিক্রিয়া শো করে বা দেখায় সেই প্রতিক্রিয়াকেই অ্যানিমাল বিহেভিয়ার বলে। এর একটা অনেকগুলোর মধ্যে অনেক বিহেভিয়ার, অ্যানিমাল বিহেভিয়ার আছে আর কি। এর মধ্যে একটা বলছি যেমন তোমার সেক্সুয়াল বিহেভিয়ার, ম্যাটারনাল বিহেভিয়ার, কমিউনিকেটিভ বিহেভিয়ার, সোশ্যাল বিহেভিয়ার, ফিডিং বিহেভিয়ার, ইলিমিনেটিভ বিহেভিয়ার, আচ্ছা শেল্টার সিকিং বিহেভিয়ার, ইনভেস্টিগেটিভ বিহেভিয়ার, অ্যালিলোমাইমেটিক বিহেভিয়ার, আর হচ্ছে মেল অ্যাডাপটিভ বিহেভিয়ার। দেখো এটা পরে আমরা একটু অল্প একটু আলোচনা করতেছি। এই সেক্সুয়াল বিহেভিয়ারের মধ্যে কি কি আছে এটা তুমি বুঝবা, এটা পরে দেখো বুঝতে পারো কিনা। এইটা এই যে এখন বলো 1 নাম্বার পয়েন্ট যেটা সেক্সুয়াল বিহেভিয়ার, এটা কি বলছি আমরা 1 নাম্বার যে পয়েন্ট, কাউস দ্যাট আর ইন হিট allow themselves to be mounted by others। এখন মৌমিতা বলো এটা তারা কি বুঝবা? স্যার এইটা দ্বারা বোঝাইছে যে যখন কাউস হিটে আসে মানে স্ট্রেসে, তখন আর কি নিজেদেরকে অ্যালাউ করে মানে মেটিং করার জন্য। allow themselves to be mounted by other হইছে, কিন্তু আর একটু পরিষ্কার করতে ভালো হইতো আর কি।
mounted by others. It's a bulls, rams, and stallion smell the vagina and urine to detect pheromones. Pheromone এক ধরনের কেমিক্যাল আর কি, ওখানে লেখা আছে কেমিক্যাল সিগন্যাল দ্যাট ইনফ্লুয়েন্স অ্যাট্রাকশন ইন এ মেম্বার অফ দ্য সেম স্পিসিস। ঠিক আছে। ফ্লিমেন রিয়াকশন শো করে মেল অ্যানিমালস লিফট হেড অ্যান্ড কার্লস ইটস আপার লিপ। এটা যারা গ্রামে, শহরের লোকজন যারা তারা বুঝতে কষ্ট হবে বা দেখো না এটা। গ্রামে তুমি যদি দেখা যে মেল অ্যানিমাল যেগুলো আছে, বিশেষ বুলের কথা চিন্তা করো, হিট কন্ডিশনের যে গাভীটা এর এর কাছে যখন যায়, ঠিক আছে না, এটা এই কি করে পা দিয়ে মাটি খামচায়। এটা দেখছো কেন? গ্রামের যারা আছে তারা দেখছো কখনো? কেউ নাই গ্রামের, সব শহরের? স্যার দেখছি। এটা খেয়াল করছো? আবার অনেক সময় দেখবা তুমি যে ইটা বুক বা ঠোঁট, আপার লিপটা আর কি, আপার লিপটা বাঁকা করে। এটাও তুমি খেয়াল করে থাকবা। এই ব্রিডিং সিজনে মেল অ্যানিমেল গুলা ফিমেলের কাছে থাকলে এই বিহেভিয়ার শো করে। তাই এটা ওয়ান টাইপ অফ সেক্সুয়াল বিহেভিয়ার। ঠিক আছে। র্যামস সেস ইউজ দ্যাট আর কামিং ইনটু হিট। পিছনে ছোটা খুব জোরে দৌড়ায়, পিছনে যায় আর কি। এখন নাম তো দেখা যাইতেছে না, এই নাম দেখতে পেলে সুবিধা হইতো। ভিডিও, তার মানে যে র্যাম যে হিটে আসা ইউ এর পিছনে দৌড়ায়। এটা তোমরা সহজ উদাহরণ দিলে তুমি বুঝতে পারবে আরো। তুমি যদি তোমার বাড়িতে অথবা আশেপাশে কেউ হাঁস মুরগি পালে, মোরগ পালে, মুরগি পালে, দেখছো কিনা? অনেক সময় মোরগ ওই যে মুরগিকে দৌড়ায় নিয়ে যায়, দেখছো কখনো? জি স্যার। পাশে দৌড়ায় নিয়ে যায়। এই একই কেস এটা ভেড়া ছাগলের ক্ষেত্রে হতে পারে। যেই ভেড়ি আর কি, ভেড়ার মধ্যে ভেড়িটা হিট কন্ডিশনে বা স্ট্রেস কন্ডিশনে আছে, এই র্যাম বা মেলটা তার পিছনে ছুটে আর কি, ম্যাটিংয়ের উদ্দেশ্যে। এটার উপরের পয়েন্টে দেখো সাউ, এর উচ্চারণ হচ্ছে সাউ সিক্স আউট বোর্ডস ফর মেটিং। সাউ কি স্যার? বোরের যে মানে পিগের যে ফিমেলটা। হ্যাঁ, আচ্ছা, ব্রিডিং সিজনে তোমার হিট কন্ডিশনে এইটা ওই মেটিং এর জন্য তার মেলকে খুঁজে, সহজ কথা। মেয়ারস ইন হিট স্কোয়াট। মেয়ার কি? মেয়ার ঘুরি। স্যার মেয়ার হলো ঘোড়ার যে ফিমেল, অ্যাডাল্ট ফিমেল। উভয়ে বসে আর কি। এন্ড ইউরিনেট হোয়েন স্টেলিয়ন অ্যাপ্রোচেস এন্ড ভালভা উইংস। এই ইউরিনেশন এন্ড ইউরিনেট হোয়েন স্টেলিয়ন অ্যাপ্রোচেস, তার মানে এটা একটা এইরকম যদি কন্ডিশন থাকে যে মেয়ারটা ওই ইয়ের কাছে, মেয়ারের উল্টাটা হচ্ছে স্টেলিয়ন, ঠিক আছে না? স্টেলিয়ন স্টেলিয়ন দেখে যদি ইউরিনেশন করে অথবা এই যে স্কোয়াড কন্ডিশনে থাকে, তাহলে তুমি বুঝতে পারো এটা হিট কন্ডিশন আছে। তার মানে এই সমস্ত বিহেভিয়ার গুলা, আরো অনেক বিহেভিয়ার আছে আর কি, সেক্সুয়াল বিহেভিয়ার। এগুলো যদি তোমার জানা থাকে, স্টাডি করা থাকে, তাহলে তুমি ব্রিডিং সিজনে অথবা ব্রিডিং পারপাসে যখন আমি অ্যানিমেল গুলো ব্যবহার করবো, তখন খুব সহজে বুঝতে পারবো যে এখন আমার করণীয় কি। এখন কি কৃত্রিম প্রজনন করাতে হবে, নাকি প্রাকৃতিক প্রজনন করাতে হবে, নাকি এই সময় কি ম্যানেজমেন্ট করতে হবে। কারণ ব্রিডিং সিজনের বা এই হিট কন্ডিশনের বা স্ট্রেস কন্ডিশনের সময় ফিমেল কিছু ক্যারেক্টার শো করে। ওই সময় তোমার কি করণীয়, ওই সময় কি কি ম্যানেজ করতে হবে, খাবার দিতে হবে কিভাবে। যেমন ওই সময় একটা বিহেভিয়ার আছে তোমার, ফিমেল গুলা হিট কন্ডিশনে ওই দল ছেড়ে, যদি দলে থাকে, পালে থাকে, গ্রুপে থাকে, গ্রুপ থেকে অন্যদিকে চলে যায়, আলাদা 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 হয়ে যায়, খাদ্য খাওয়া কমায় দেয়। তারপরে ধরো ই করে ডাকাডাকি করতে থাকে, অস্বাভাবিক ডাকাডাকি করতে থাকে আর কি। তো তার মানে তোমার তখন এটা ম্যানেজ করতে হবে যে এখন তাকে কি করতে হবে, সার দেখাইতে হবে অথবা কৃত্রিম প্রজনন করাইতে হবে। ঠিক আছে। তাহলে কখন এই সিমটম শো করলো, আর তখন কখন তুমি সার দেখাবো অথবা কৃত্রিম প্রজনন বা এআই আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করবা, এগুলা নিয়ে তোমার আরো বিস্তারিত পড়াবে হয়তো ব্রিডিং জেনেটিক্সে, যে যখন শো করে তাতে কত ঘন্টার মধ্যে করতে হয়, কখন করতে হয়, কোন জায়গায় করতে হয়, কিভাবে করতে হয়, আর বিস্তারিত। আমরা শুধু দেখলাম যে এই অ্যানিমেল গুলো সাধারণত এই ধরনের সেক্সুয়াল বিহেভিয়ার শো করে। ঠিক আছে। পরেরটা দেখো, ম্যাটারনাল বিহেভিয়ার। তো নামেই বুঝি ম্যাটারনাল। মাদার্স ক্লিন ইয়াং বাই লিকিং দেম। বা মা যখন বাছুর হয়, সহজ কথা, গাভী থেকে যখন বাছুর হয়, তখন দেখবা তুমি যে বাছুরের গায়েতে যে থাকে, যে মিউকাস থাকে, সেই মিউকাস গুলা মা বা গাভী এটা জিহ্বা দিয়ে সাইডটা পরিষ্কার করে। এটা একটা ম্যাটারনাল বিহেভিয়ার।
মাতৃসুলভ আচরণ। মাদার্স ফাইট অফ ইন্ট্রুডার্স, যদি কোনো মা যদি মনে করে যে এই যে প্রাণীটা আসতেছে অথবা কোনো বস্তুটা যদি হয় অথবা অন্য কোনো মানুষ হোক অথবা প্রাণী কুকুর হোক, যদি তার বাচ্চার দিকে আসে আর সে যদি মনে করে যে এটা তার বাচ্চার জন্য ক্ষতিকর, ইন্ট্রুডার, অনাহুত, তাহলে ওই যে অনাহুত আর কি তার দিকে তেড়ে যায় আর কি, তাকে মারতে যায়, ফাইট করে, যুদ্ধ করে, তাড়াই দিতে চায়। ঠিক আছে, এটা তুমি মুরগির ক্ষেত্রেও দেখবা, যখন মুরগির বাচ্চা নিয়ে ওই মা মুরগিটা কোনো জায়গায় হাঁটাহাঁটি করতে থাকে, উপরে ধরো কাক অথবা সিল যদি আসে, তখন মা মুরগি যেটা এটা এই করে, এই এক ধরনের শব্দ করে, যেটা যে কারণে মুরগির বাচ্চাগুলো দৌড়ে গেলে পলায়ন করে, তা আর মাটা ওই প্রয়োজনে কাক অথবা সিলকে ধাওয়া করে উড়াল দিয়ে। becomes aggressive in protecting their young after birth, এই যে এই হয় তার বাচ্চাদের কি বলে প্রোটেকশনের জন্য প্রয়োজনে সে অ্যাগ্রেসিভ, হিংস্র হয়ে ওঠে, বিশেষ করে বাচ্চা জন্মের পর। এইটা একমাত্র 2-3টা উদাহরণ, আরো আছে আর কি। ঠিক আছে, যেমন বাচ্চাকে খাওয়ায়, বাচ্চাকে দুধ খাওয়ায়, এটা ম্যাটারনাল বিহেভিয়ার। আচ্ছা, এখন নামের লিস্ট তো নাই এখানে, কারে জিজ্ঞেস করবো? নামের লিস্টটা দেখা যাচ্ছে না। আচ্ছা, আন্দাজ করে জিজ্ঞেস করে দেখি কাউকে। কি আর নাম? আরশাদুল নাকি? আরশাদুল আছে একজন কেউ? আছো? আরশাদুল নামে কেউ আছো নাকি? ইয়েস স্যার। হ্যাঁ, তুমি আমাকে যে শোনাও, এতক্ষণ বললাম আমরা এটা ম্যাটারনাল বিহেভিয়ার, ঠিক আছে না? জি। তুমি আমাকে প্যাটার্নাল বিহেভিয়ার দিয়ে একটু উদাহরণ দাও তো। প্যাটার্নাল বিহেভিয়ার স্যার, প্যাটার্নাল বিহেভিয়ার বলতে সিংহ যেমন তার সন্তান সংগ্রহ করে আনে, কিন্তু সেক্ষেত্রে সিংহী বা অন্য এই টাইপের। প্যাটার্নাল বিহেভিয়ার ওই ঘর বানানো। ঘর বানায়? হ্যালো স্যার, ভালো করে বললে তো সুন্দর। যাইছে, বাদ দাও, পরের পয়েন্টে যাও। কমিউনিকেটিভ বিহেভিয়ার দেখো, when some type of information is exchanged between individual animal, এক প্রাণী অন্য প্রাণীর সাথে কিভাবে যোগাযোগ রক্ষা করে। ডিস্ট্রেস কল, যখন সে বিপদে পড়ে, বিপদের আশঙ্কা করে, ওই সময় সে ডাকরাই করে। যেমন ভেড়ার ক্ষেত্রে দেখবা তুমি ভেবে করে, এই যে ল্যাব ব্লিট মানে ভেবে করা। যেমন তুমি ধরো প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তো প্রচন্ড রোদ, তুমি মাঠে ভেড়া বাইতে রাখছো, ঠিক আছে না, অথবা সন্ধ্যা হয়ে যাচ্ছে, কেউ ভেড়াটা নিয়ে আসতেছে না, তখন শব্দ করে ভেবে করে ডাকাডাকি করে আর কি। তারপর সে বোঝায় যে সে এই অ্যানিমেলটা এখন সামনে বিপদের আশঙ্কা করতেছে, এটাকে সাহায্য করা দরকার। কাপস বল জোরে জোরে চিৎকার করে। মায়ের থেকে, তার মানে গাভীর থেকে যদি তুমি বাছুর আলাদা করো, তখন বাছুর ডাকাডাকি করে, শুনছো কিনা কখনো? পিগ স্কুয়েল, পিগ শুকর যদি বিপজ্জনক অবস্থার মধ্যে থাকে, ডিস্ট্রেস কন্ডিশনে থাকে, তখন সে চিৎকার করে, মারাত্মক আত্মধ্বনি বা তীক্ষ্ণ স্বরে চিৎকার করতে থাকে। এন্ড সিক সিক, মুরগির বাচ্চা চার্প, কিচির মিচির শব্দ করে। ড্যামস রিকগনাইজ অফস্প্রিং বাই স্মেল, ড্যাম মা তার বাচ্চাকে অনেক সময় গন্ধের মাধ্যমে বুঝতে পারে, রিকগনাইজ করতে পারে, চিনতে পারে, আইডেন্টিফাই করতে পারে। এটা ওয়ান টাইপ অফ কমিউনিকেশন। ফার্ম অ্যানিমালস রেসপন্ড টু কলস অর হুইসেলস অফ দি প্রোডিউসার, এটা হচ্ছে বিশেষ করে ডেইরি ফার্মে এটা বেশি হয়। ফার্ম অ্যানিমাল গুলা রেসপন্ড কল, যেমন ডেইরি ফার্মে যখন খাবার দিবে, প্রতিদিন একটা নির্দিষ্ট সময় খাবার দেয়, ওই সময় বেল বাজায়, বেল আছে আমাদের, ঘন্টা বাজায় অথবা বাঁশি বাজায়, ওই সময় সে এইগুলা
অ্যানিমেল গুলো বুঝতে পারে যে হ্যাঁ এই সময় এখন কি হবে, খাবার দিবে। হয়তো আর আবার কিছু একটা সময় আছে যখন ই করে দুগ্ধ দহন করবে, মিল্কিং, তখন আবার বেল বাজায়, তখন সে অ্যানিমেল গুলো বুঝতে পারে যে হ্যাঁ এই যে এখন মিল্কিং এর টাইম। ঠিক আছে, এই যে কমিউনিকেশন, bulls below deeply to communicate aggressive behavior। এই যে এটা বুল, যেটা বিশেষ করে মেল অ্যানিমেল গুলা, মেল অ্যানিমেল গুলা এই গম্ভীর শব্দ করে তার অ্যাগ্রেসিভনেস প্রকাশ করে। ঠিক আছে, কমিউনিকেশন, তার মানে মানুষকে বা প্রডিউসারকে বা আশেপাশে সারাউন্ডিং এ সে এই বুল বা অ্যাগ্রেসিভ বুল মেসেজ দেয় যে সে রাগান্বিত। এটা দ্বারা বোঝায় যে তার সাথে কোনো কিছু তার কি বলে ব্যবহারটা ঠিক মতো করা হয় না, এই জন্য সে রাগান্বিত। অথবা একটা গ্রুপের ভিতরে কিছু মেল আছে কিছু ফিমেল আছে, অন্য কোনো মেল যদি এই গ্রুপের ভিতরে ঢুকতে চায় তখন এই বুল তার সাথে যুদ্ধ করে, ফাইট করে আর কি। ঠিক আছে, মারামারি করে, তখন সে রাগ গম্ভীর শব্দ করে ভয় দেখায়, কমিউনিকেট করে, যে মেসেজ দেয় যে না তোমাকে এই গ্রুপে অ্যালাউ করা হবে না। ঠিক আছে, কমিউনিকেশন ওয়ান টাইপ অফ অ্যানিমাল বিহেভিয়ার। পরেরটা সোশ্যাল বিহেভিয়ার। দেখা যাচ্ছে কি লিখছে, ফাইট অর ফ্লাইট, যুদ্ধ করো নয়তো পলায়ন করো, ভাগো, বা টিকতে পারবা। ফাইট অর ফ্লাইট and aggressive and passive behavior. এটা হচ্ছে males of all farm animals fight when they meet other unfamiliar males of the same species। দেখছো, কোন একটা দল বা গ্রুপের মধ্যে অন্য, একটু আগে যেটা বললাম, অন্য কোনো ওই ওই স্পিসিসের অন্য কোনো মেল যদি আসতে চায় তখন ওই মেল কি করে, এই দলের মেলটা তার সাথে যুদ্ধ করে, লড়াই করে। এটা হইতেছে সোশ্যাল, তার মানে তার যে গ্রুপ বা দল আছে এই দলের সদস্যদের রক্ষা করার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য প্রয়োজন সে মারামারি করে। কাউস সাউস এন্ড মেয়ার্স ডেভেলপ এ পিকিং অর্ডার বাট ফাইট লেস ইন্টেন্সিভলি দেন মেলস। হ্যাঁ, গাভীর ক্ষেত্রে দেখবা তুমি, গাভী অথবা যে মেয়ারের ক্ষেত্রে এখানে বলছে যে এটা পিকিং অর্ডার বলতে মাতব্বরী স্বভাব, মাত্র যে বয়সে বেশি, বয়সে যে বড়, যার অভিজ্ঞতা বেশি, যার গায়ে ভাই যে বেশি বড়, এই গ্রুপের মধ্যে এরা মাতব্বর টাইপের, এরা সিদ্ধান্ত নেয় যে এই গ্রুপটা দলটা কোন দিকে আগাবে, এখন দৌড় দিবে কিনা অথবা যুদ্ধ করবে কিনা। এটা হচ্ছে তার সোশ্যাল বিহেভিয়ার। কাউস উইথড্র ফ্রম দি হার্ট টু এ সিকিউরিটি স্পট জাস্ট বিফোর কামিং। এটা তার সোশ্যাল বিহেভিয়ার। এটা বলছে যে যখন গাভী বা ফিমেল আর কি বাচ্চা দিবে তখন সে তার দল থেকে নির্জন স্থানে চলে যাবে, আলাদা জায়গায় চলে যাবে আর কি। ঠিক আছে না? অলমোস্ট অল অ্যানিমালস উইথড্র ফ্রম দি হার্ট ইফ দে আর সিক। যদি অনেকগুলা গ্রুপে বা দলে চলতে থাকা প্রাণীগুলা যখন এর মধ্য থেকে কেউ অসুস্থ পড়ে, কোনো একটা প্রাণী অসুস্থ পড়ে, তখন সে দলের থেকে আলাদা হয়ে যায়। এটাও তার সোশ্যাল বিহেভিয়ার। ঠিক আছে, আরেকটা হতে পারে তোমার, দেখবা তুমি এটা গ্রামে যদি খেয়াল করো, ভেড়ার দল আছে, ভেড়ার দল, এক পাল ভেড়া চলতেছে, কোনো কারণে ভেড়ার মধ্যে কিন্তু র্যাম যেটা, সেটা হচ্ছে মাতব্বর, ওই দলের প্রধান। ওই প্রধান যে আর কি র্যাম, সে যদি কোনো দিকে দৌড় দেয়, ভয়ে হোক আর যে কারণে হোক, যদি দৌড় দেয়, বাকি ভেড়া আর চিন্তাই করবে না যে কেন দৌড় দিল, কি সমস্যা, চিন্তাই করবে না, দেখা যায় দলের নেতার পিছু পিছু দৌড়াইতেছে সবাই। এটা তার সোশ্যাল বিহেভিয়ার না, একটা গ্রুপের দলে সামাজিক বন্ধন আছে তাদের মধ্যে, যেহেতু তাদের কর্তা দৌড় দিছে, তাদের বাকিরা সবাই দৌড়াবে, তার পিছনে দৌড়াবে, কোনো চিন্তাই করবে না, দৌড়াবে পিছনে। এটা ওয়ান টাইপ অফ সোশ্যাল বিহেভিয়ার। ফলো দেয়ার লিডার্স। ইনজেস্টিভ বিহেভিয়ার, ইনজেকশন মানে খাওয়া, সহজ কথা, গলাধকরণ করা। ইটিং এন্ড ড্রিঙ্কিং, দেখ কি লিখছে দেখো, ক্যাটল গ্রেজ 4 to 9 hours পার ডে। গ্রেজ মানে চড়ে ফেরে খায় আর কি, চারণভূমিতে ঘুরে ফিরে খায়, দিনে 4-5 ঘন্টা ধরে আর কি, 4-5 ঘন্টা, আর রুমিনেট করে 4-5 ঘন্টা। শিপ এন্ড গোটস গ্রেজ, এই যে শিপ গোট একটু বেশি, গরু ছাগলের গরুর তুলনায় বেশি চড়ে ফিরে খায় আর কি, 7-8 ঘন্টা, রুমিনেশন করে বেশি। ক্যাটল ইউজুয়ালি ডোন্ট মোর দেন, এটা কোনো কারণে গরু যদি তুমি ছেড়ে দিয়ে রাখো আর কি, গলার বন্ধন ছেড়ে দিয়ে রাখো, সেই ক্ষেত্রে সে খাওয়ার জন্য
ঘাস লতা পাতা খাওয়ার জন্য হাঁটাহাঁটি করে কখনোই 3 কিলোমিটারের বেশি দূরে যাবে না সে। 3 কিলোমিটার তো না, 3 মাইল বলছে আর কি, 3-4 কিলোমিটারের বেশি দূরে সে যায় না, ঠিক আছে না। ইনজেকশন খাওয়া। শিপ মে ট্রাভেল এজ মাচ এজ 8 মাইল। দেখছো, ভেড়া কিন্তু, ভেড়া বা ছাগল এটা খাইতে খাইতে হাঁটতে হাঁটতে তুমি ছেড়ে দিয়ে রাখো, অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে, ঠিক আছে। আর ঘোড়াও এরকম, যে ঘোড়া যাতে, এটা ইয়ে পড়াইছে বোধহয়, নাকি প্র্যাকটিক্যালে পড়াইছে কিনা, ঘোড়া যাতে অনেক দূরে চলে যেতে না পারে, মানে ঘোড়া আমি গলায় রশি পরাই নাই, সাইডে দিয়ে রাখছি আর কি, কিন্তু আমি চাচ্ছি যে একটা নির্দিষ্ট দূরত্বে বেশি যাইতে না পারে। এই জন্য ঘোড়াকে কিভাবে কন্ট্রোল করা হয় জানো নাকি? কেউ জানো? যে কেউ গলায় বলো। গলায় কি জানি একটা বাঁধে স্যার। না, হয় নাই, নাকে নাগাম দেয়। হয় নাই। নাকে লাগাম দেয়, তার সাইডে দিয়ে রাখছি, ঘোড়া তো সাইডে দেওয়া, নাকে লাগাম দিলে তো নাক ধরতে হবে তোমার। ঘোড়া সাইডে দিয়ে রাখছি, কিন্তু আমি কন্ট্রোল করবো ও যাতে খুব অনেক দূরে যাইতে না পারে, কিন্তু কোনো রশি বাঁধা নাই, মানে রশি বাঁধা নাই, গলায় রশি দেওয়া নাই, কোনো জায়গায় বাঁধা নাই, রশি চোখ দিয়ে যে ঢেকে তাকে রাখে, চোখ ঢেকে রাখে। চোখ দিয়ে খাবে কি করে? আবার এক জায়গায় দিয়ে রাখে, ওখানে ঘুরে ফিরে খায়। আরে না সোরা, আমি বলতেছি মাঠের মধ্যে সাইডে দিয়ে রাখছি ঘোড়া ঘাস খাওয়ার জন্য, কিন্তু আমি চাইতেছি যে এই ঘোড়াটা যাতে ঘাস খাইতে খাইতে হাইটা অনেক দূরে চলে যেতে না পারে, এই জন্য কন্ট্রোলিং এর একটা সিস্টেম আছে, এটা প্র্যাকটিক্যালি পড়ানোর কথা। হ্যাঁ হ্যাঁ, লাঠি নিয়ে খারাপ মাথার মধ্যে বাইরে দেয় না? না না, পায়ের উপরে স্যার মনে হয় লাথি দেয়। পায়ের উপরে? তার দু পায়ের মধ্যে মনে হয় রশি দেওয়া বাঁধা থাকে। চোখের সাইডটা ঢেকে রাখে। আর দু পায়ে রশি। হ্যাঁ, দু পায়ে দু রশি পায়ে। দু পায়ে জি রশি, স্যার, দু রশিতে পায়ে। বাঁধে না, ওটা চামড়ার তৈরি একটা যন্ত্র আছে, এটার নাম কি? জি স্যার, জি স্যার। কি এটার নাম? স্যারে দেখাইছিল কিন্তু মনে নেই। হ্যাঁ, ওটার নাম কি? মনে নাম স্যার। এখনই মনে নাই? কয়দিন আগে পড়লা? হবল, স্যার দেখাইছিল কিন্তু স্যার। হবল, হবল। ও আচ্ছা, হবল। HOBBLE, হবল। দেখো, ইলিমিনেটিভ বিহেভিয়ার বুঝাইতেছে, ইলিমিনেশন মানে ত্যাগ। কি কি ত্যাগ করবে? স্বার্থ ত্যাগ করবে নাকি? ফিসিস এন্ড ইউরিন। নাইট্রোজেন গঠিত। আরে ফিসিস এন্ড ইউরিন। Cattle, sheep, horse, goats and 6 eliminated feces and urinate indiscriminately. এলা পেতারি ভাবে যে গরু, ছাগল, ভেড়া তুমি দেখবে হাইডে এটা ডেফিকেশন করতেছে, ঠিক আছে, অথবা শুয়ে রয়েছে ডেফিকেশন করতেছে। Hogs eliminate feces in definite area of a person or pen. হগের ক্ষেত্রে দেখা যায় যে এরা ফিসিস একটা নির্দিষ্ট, যে পেটসারল্যান্ডে হোক অথবা তুমি যে পেন অথবা খোয়ারের মধ্যে রাখো, এই যে শুকরগুলা, শুকরের ক্ষেত্রে দেখবো যে নির্দিষ্ট একটা কোণার মধ্যে এই ডেফিকেশন বা ই করতেছে, ফিসিস জমা করতেছে, এলোপাতারি করবে না। ক্যাটল, শিপ, গোট এন্ড সোয়াইন ডেফিকেট হোয়াইল স্ট্যান্ডিং অর ওয়াকিং। যখন হাঁটতে থাকে অথবা দাঁড়ায় থাকে তখন এরা ডেফিকেশন করতে পারে, কিন্তু ইউরিনেশনের সময় এরা হোয়াইল স্ট্যান্ডিং, শুয়ে কখনো করে না, ও কি হলে শুয়ে বলে, ওয়াকিং এর সময় কখনো ইউরিনেশন করে না। ক্যাটল ডেফিকেট এত টাইপস এ ডে, এটা বেশি লিখছে অবশ্য সময়টা। অ্যানিমালস ডেফিকেট এন্ড ইউরিনেট মোর হোয়েন স্ট্রেস। যখন কোনো প্রাণী কোনো স্ট্রেস বা পীড়ন বা চাপের মধ্যে থাকে, ভয় আতঙ্কের মধ্যে থাকে, তখন তাদের যে ডেফিকেশন অথবা ইউরিনেশন এগুলোর পরিমাণ বেশি হয়। তাহলে ইলিমিনেশন ওয়ান টাইপ অফ বিহেভিয়ার, এটা ইলিমিনেশন যদি তোমার যথাযথভাবে না হয় এটাও একটা সমস্যা, অথবা যদি পরিমাণের চেয়ে বেশি হয় এটা একটা সমস্যা। যদি এই বলে কি বলে নরমাল ডেফিকেশন ইউরিনেশন না হয়, যদি ই হয় পাতলা পায়খানা হয়, মনে করি ডায়রিয়া বা ডিসেন্ট্রি হয়েছে ক্যাটলের ক্ষেত্রে মনে করো, এটা একটা সমস্যা। তাহলে নরমাল বিহেভিয়ারটা তোমার জানবা, হ্যাঁ তো ডিফিনিশন কি বলে ডেফিকেশন বা ইউরিনেশন এই সময় এতটা এভাবে হয়, এইটা তুমি এর বাইরে গেলেই অ্যাবনরমাল কন্ডিশন, ঠিক আছে। ইলিমিনেটিভ বিহেভিয়ার। শেল্টার সেকিং বিহেভিয়ার, সে নিরাপদ আশ্রয় চায়, ঠিক আছে না, ভালোবাসা সে খুঁজে ওখানে বসবাস করতে চায়। অ্যানিমেলস ক্রাউড টুগেদার ইন স্নো অ্যান্ড কোল্ড উইন্ড, তার মানে যদি কোনো ঠান্ডা বাতাস প্রবাহিত হয়, প্রচন্ড বাতাস, ঘূর্ণিবার্তা অথবা ঝড়ো বাতাস প্রবাহিত হয়, সেক্ষেত্রে সবগুলো অ্যানিমেল একত্রিত হয়ে যায়,
একত্রিত জড়ো হয়ে থাকে, গাদাগাদি অবস্থায় থাকে। এটার ইয়ের ক্ষেত্রে তোমার পোল্ট্রি সায়েন্স হয়তো পড়াবে, কি বলে এটাকে, পোল্ট্রি সায়েন্সের ক্ষেত্রে ক্যানিবালিজমের একটা কারণ এটা, তুমি যখন ইয়ে করে আর কি, ধরো ব্রুডিং করে মাংস খায় মানে বিলুপ্ত। মুরগির বাচ্চা যখন ব্রুডিং করা হয়, তাপ দেওয়া হয়, তাপ দিয়ে বড় করা হয় আর কি, ওই সময় দেখবা যদি ব্রুডার ব্যবহার করা হয়, ব্রুডার হিট সোর্স সিস্টেমে একটা যন্ত্র ব্যবহার করা হয় তাপ দেওয়ার জন্য, আর চতুর্দিকে গোল করে বেড়া দেয়, দেখবা কখনো কখনো মুরগির বাচ্চাগুলো একদিকে জমা হয়ে গেছে, জমা হয়ে বসে আছে আর কি, অন্যদিকে সব ফাঁকা পড়ে রয়েছে, একদিকে জমা হয়েছে গাদাগাদি করে। এটা কয়েকটা কারণ হতে পারে, তার মধ্যে একটা কারণ হচ্ছে যে তুমি খেয়াল করবা ওখানে তখন যে যেই দিকে মুরগির বাচ্চাগুলো জমা হয়েছে তার উল্টা দিক থেকে হু হু করে বাতাস ঢুকতেছে, বাতাসের প্রকোপ থেকে বাঁচার জন্য তারা গাদাগাদি করে অন্য উল্টা দিকে যে অবস্থান নিচ্ছে, একটা হতে পারে। অথবা ওই যে তাপ হিট সোর্স, এই হিট সোর্সের প্রচন্ড তাপ হইতেছে, যে কারণে তাপ সহ্য করতে পারতেছে না, গাদাগাদি করে অন্যদিকে দূরে চলে গেছে। ক্যাটল এন্ড শিপ সিক শেডি এরিয়া ফর রেস্ট, যদি এরা কখনো রেস্ট নিতে চায়, বিশ্রাম নিতে চায়, সেই ক্ষেত্রে দেখবা তুমি গাছের ছায়ায় আশ্রয় নিতে চায়। এন্ড রুমিনেশন হয় দ্যাট ছাদ, আর ওই সময় তারা ই করে আর কি, নিরাপদ আশ্রয় খুঁজে, নিরাপদ বা ছায়াযুক্ত স্থান খুঁজে ওখানে গিয়ে জাবর কাটে। যদি ই হয় আর কি, প্রচন্ড তাপমাত্রা থাকে, সেই ক্ষেত্রে স্বেচ্ছাতে এরিয়াতে হকগুলা যে আশ্রয় নেয়। In extreme situation, animals pile up to the extent that some get এটা হতে পারে যে ওই একটু আগে যেটা বললাম আর কি, যে এক্সট্রিম সিচুয়েশনে আর কি অ্যানিমেল গুলো পাইল আপ হয়, গাদাগাদি করে, একটার উপরে একটা চাপ উঠে থাকে আর কি। এর কারণ সে বলতেছে যাতে করে তাদের শরীর থেকে তাপমাত্রা বের হয়ে না যায়, চাকা দেয়। ইনভেস্টিগেটিভ বিহেভিয়ার দেখো কি লিখছে। পিগস, হর্সেস এন্ড ডেইরি গোট আর হাইলি কিউরিয়াস, এরা কৌতূহলী হয়। মুরগির ক্ষেত্রে তুমি খেয়াল করবা, দেখবা এটা দেখছে, ইনভেস্টিগেট এনি স্ট্রেঞ্জ অবজেক্ট, অ্যাপ্রোচ কেয়ারফুলি, স্লোলি স্নিফিং এন্ড লুকিং অ্যাজ দেয়ার অ্যাপ্রোচ চায়। মুরগির ক্ষেত্রে তুমি দেখবা, মুরগি যখন গ্রামে বা শহরে যেখানে খেয়াল করো, এই হাঁটাহাঁটি করতেছে বা খাদ্য খাইতেছে, হঠাৎ কোনো যে শব্দ হয়, খাওয়া বাদ দেয়, মুরগির ক্ষেত্রে দেখো মাথা উঁচু করে ঘাট লম্বা করে দেখতে চায় যে শব্দটা কোথায় হইলো, কি শব্দ হইলো, কোনো ভয় আছে কিনা, সে ইনভেস্টিগেট করবে আর কি, দেখবে, খোঁজাখুঁজি করবে। খেয়াল করছো কখনো? সাউন্ড শুনতে চায়, হ্যাঁ, দেখতে চায় যে কোনো বিপজ্জনক কোনো আছে কিনা। শিপ আর লেস কিউরিয়াস এন্ড মোর টিমিড, কিন্তু ভেড়ার দল বলে, ভেড়া খুব কি হয়, কিউরিওসিটি কম থাকে, আর এটা আর তার দলের তাকে বেশি পছন্দ করে, আর এটা ভীতু টাইপের হয়, তোর শব্দ করলেই দেখবেই না, দৌড়াবে। সরি। শিপ আর লেস কিউরিয়াস এন্ড মোর টিমিড। আচ্ছা, পরেরটা দেখো তো, পরেরটা বোঝা যায় কিনা দেখো। Allomimetic behavior. Cattle and sheep tend to graze at the same time and rest and ruminate at the same time. যখন খাবার খায় সবগুলা একসাথে খাইতে চায়, যখন রেস্টে থাকতে চায় একসাথে থাকতে চায়, এটা তাদের ওয়ান টাইপ অফ allomimetic behavior. Range cattle gather at the watering place, তার মানে খাদ্য খাক অথবা বিশ্রাম নিয়ে কোথাও পানি খাক, পানি ড্রিঙ্ক করুক, যেখানে ড্রিঙ্কিং ওয়াটার আছে সেখানে যাবে, দল বেঁধে যাবে আর কি, একই সময়ে একসাথে দল বেঁধে যাবে, ঠিক আছে, একজন অন্যজনকে আর ফলো করবে। মেল অ্যাডাপটিভ বিহেভিয়ার, যদি সে তার পরিবেশের সাথে খাপ খাওয়াইতে না পারে, কোনো কারণে যদি তার পরিবেশের সাথে খাপ খাওয়াইতে না পারে, তখন যে বিহেভিয়ার গুলো শো করে, যেমন একটু আগে বলছি আমরা একটা ক্যানিবালিজম,
তুমি যদি কনফাইনমেন্টে মুরগি পালো কোনো খোয়ারের মধ্যে অথবা ফার্মে মুরগি পালতেছি, যেই কয়েকটা মুরগির জন্য যতটুকু জায়গা দরকার এর চেয়ে যে কম জায়গা দেওয়া হয়, তাহলে কি হবে? গাতাগাতি করবে, যে এরা এর মধ্যে যারা শক্তিশালী প্রভাবশালী এরা অন্যগুলোকে তাড়াবে অথবা ঠুকর দিবে অথবা গোস্ত খাবে অথবা পালক ছিঁড়বে, ঠিক আছে না? এই ওয়ান টাইপ অফ বিহেভিয়ার, এটা কিছু মেল অ্যাডাপটিভ বিহেভিয়ার, অ্যাডাপ্টেশন হয় নাই। Last year syndrome. Tears that have been castrated before puberty demonstrate masculine behavior. এটাও একটা মেল অ্যাডাপটিভ বিহেভিয়ার। That have been steer তো মনে আছে কিনা? Steer that have been castrated before puberty এর আগে যদি তুমি তাকে ক্যাস্ট্রেশন করে দাও সেই ক্ষেত্রে demonstrate masculine behavior, ঠিক আছে? এটা মেল অ্যাডাপটিভ বিহেভিয়ার। এটা হচ্ছে খুব সংক্ষেপে প্রাণীর যে বিহেভিয়ার গুলো আছে, অ্যানিমেল বিহেভিয়ার, খুব সংক্ষেপে এটা বিহেভিয়ার গুলো স্টাডি করা কেন প্রয়োজন, অথবা কোন বিহেভিয়ার স্টাডি করে কি পজিটিভ নেগেটিভ পাওয়া যায়, ফলাফল পাওয়া যায়, অথবা অ্যানিমেল প্রোডাকশনের ক্ষেত্রে বা পোল্ট্রি প্রোডাকশনের ক্ষেত্রে এই বিহেভিয়ার গুলো কিভাবে কাজে লাগানো হয়, এটা আরো পরবর্তীতে তোমার সংশ্লিষ্ট যখন পড়াবে তখন আর যেমন কি বলে লেয়ার বার্ড বিহেভিয়ার, লেয়ার বার্ড গুলা ডিম পাড়া যে মুরগিগুলা সেটা সাধারণত কি কি বিহেভিয়ার শো করে, একটা কেউ বলতে পারবা? বলো। স্যার এদেরকে যদি রোডের পাশে বা এমন জায়গায় আর কি ফার্ম করা হয় তাহলে এরা ডিম দেয় না। না, এটা হয় নাই। বেশি শব্দের কারণে, মানে এটাও তো একটা বিহেভিয়ার। নরমাল বিহেভিয়ার বলো, নরমাল বিহেভিয়ার, লেয়ারের নরমাল বিহেভিয়ার, ডিম পাড়া মুরগি নরমাল বিহেভিয়ার। ডিম পাড়ার পর স্যার অনেক জোরে জোরে ডাকে স্যার। হ্যাঁ, ডিম পাড়ার আগে পরে ডাকে, আগেও কিছু ডাকে, ডিম পাড়তে যখন যায় তখন একটু টাকাটাই করে, ডিম পাড়ার পরে আবার টাকাটাই করে, ঠিক আছে? এটা নরমাল বিহেভিয়ার। তারপরে তুমি আরেকটা আছে, একটা তো বিহেভিয়ার শো করে, আরেকটা আছে তার অঙ্গ প্রত্যঙ্গেও বিহেভিয়ার দেখা যায়, কিছু বিহেভিয়ার বলা যাবে না, এটাকে সিমটম দেখা যায় আর কি। যেমন বলতো মুরগির, ডিম পাড়া মুরগির অঙ্গ প্রত্যঙ্গেও কিছু সিমটম দেখায়, দেখছো কখনো? লেয়ার বার্ডে স্যার পূর্ববর্তী ডিমটাকে একটু কাছে নেওয়ার চেষ্টা করে এরকম। না না না, তার অঙ্গ প্রত্যঙ্গে, তার মানে মুরগির অঙ্গ প্রত্যঙ্গে কিছু সিমটম, লক্ষণ প্রকাশ করে লেয়ার বার্ড। ফেদার গুলো বেশি উজ্জ্বল দেখায় না, ফেদারের কথা না বলে অন্যটা বলো কি? স্যার ধীরে ধীরে শরীরের উজ্জ্বলতা কমে। হয় নাই, আমি যেটা বুঝাইতে চাই তোমাকে দূরে দূরে চলে যাচ্ছে, সহজটা বলো। স্যার মানে মুখে, চোখে মুখে সবসময় একটা উজ্জ্বলতা এবং লালচে ভাব দেখা যায়। লালচে ভাব দেখা যায় চোখে মুখে না বেটা, কোথায়? স্যার লেট গ্লোসি হয় এটা, হোয়াট এলস, তারপরে ওয়াটল না, কম 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 লাল হয়। এইটা সহজটা বলতে পারলে না, কম লাল হয়। তারপর ডিম পারলে তোমার একটু হয়ই, ঠিক আছে, চোখ মুখ। আরেকটা হচ্ছে যে তার চোখের মধ্যে দেখবা তুমি পানি টলমল করতেছে আর কি, অন্য সময় কিছু ড্রাইনেস থাকে, আর এই সময় সে মনে হইতেছে যে এই চোখ থেকে বোধহয় এখনই পানি পড়বে, এরকম পানি পূর্ণ থাকে, ঠিক আছে? আরো অনেক লক্ষণ আছে, এটা তোমার ওই সংশ্লিষ্ট সাবজেক্ট পড়ার সময় তারা বিস্তারিত ব্যাখ্যা করবে আর এই খুব সংক্ষেপে অ্যানিমেল বিহেভিয়ার সম্পর্কে আমরা একটু ধারণা দিলাম আর কি, ঠিক আছে? তার মানে এটা তুমি বই যদি পড়ো, তো নেটে খোঁজাখুঁজি করলে আরো অনেক তথ্য পাবো আর কি, যে সেক্সুয়াল বিহেভিয়ার মধ্যে বা প্যাটার্নালের মধ্যে অনেক বিস্তারিত বর্ণনা সহ পাবো আর কি, ঠিক আছে? অথবা অ্যানিমেল বিহেভিয়ার নামে ডাইরেক্ট বই আছে হয়তো, দেখবা তুমি খুঁজে, ওর মধ্যে আরো বিস্তারিত লিখছে। আমরা শুধু একটা ধারণা দিলাম যে অ্যানিমেল বিহেভিয়ার গুলা এই টাইপের হয়, এবং এই বিহেভিয়ার গুলো পক্ষে বিপক্ষে এইভাবে অ্যানিমেল প্রোডাকশনের ক্ষেত্রে কাজে লাগানো, ঠিক আছে? দুইটা জিনিস হলো, একটা এই অল ক্লাইমেটিক জোন, আর অ্যানিমেল বিহেভিয়ার। এই অ্যানিমেল বিহেভিয়ারটা আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ বলো।
মেটাডাল তো আমি জিজ্ঞাসা করছি, উল্টা আমার জিজ্ঞাসা করতেছে কেন? হ্যাঁ বলা, খুঁজে বের করবা, কিছু কাজ করো। কোন প্রশ্ন নাই কারো? কই গেলা চুপচাপ সব? কারো শব্দ নাই, ব্যাপার কি? আর একবার পড়তে হবে, তারপর পড়ে তারপর সমস্যাগুলো বলবো এখন। আচ্ছা আচ্ছা, দেখি তাহলে আমার ভিডিও দিলে তুমি বলছো যে ডান দিকে যাবে। ওই স্টার্ট ভিডিও তো হয় না, হচ্ছে এখন ঠিক আছে, দেখা যায়। জি স্যার। জি স্যার। হ্যাঁ এইদিকে ঠিক আছে। এখন এই বলো, কোনো প্রশ্ন থাকলে বলো। কোনো কথা নাই বা? কোনো কথা নাই কারো? কি ব্যাপার, কি শেষ করে দিব? স্যার স্লাইড গুলো দিয়ে দিয়েন স্যার। আচ্ছা কয়জন রয়েছে তোমরা? 37 38। আচ্ছা শেষ তারিখ? কথা বলে না, কি বিপদ? জি স্যার। স্যার ঈদে ছুটি দিবেন না স্যার? গরু কিনতে যাবো স্যার। গরু তো তুমি চিনোই না, কেমন কিনবা? স্যার এই তো আপনার কাছে হেল্প নিব স্যার। আমার কাছে হেল্প নেওয়ার দরকার নাই। তো গরু কেনার সময় কি কি জিনিস খেয়াল করতে হবে জানো কিনা? গরুর বয়স কেমনে নির্ণয় করতে হয়, গরুর কয় কেজি ওজন হবে তুমি কেমনে জানো? ওজনটা জানি স্যার। জি স্যার, লাইভ ওয়েট দিয়ে বের করতে হয়। কিন্তু স্যার 3 j স্কয়ার ভাগ 300। তাতের হিসাবটা বুঝি না স্যার। ডেন্টাল পড়াইছে না? না ডেন্টিশন স্যার পড়ায় নাই স্যার। ডেন্টিশন পড়াইলে পারবা কথা। পড়ায় নাই স্যার। 2 দাঁত 4 দাঁত খালি জানি, কিন্তু ওই যে কুরবানির সময় যে কোনটা কিনতে হবে স্যার। হয়তো 2 দাঁত 4 দাঁতে কিনবা। তো আমার মনে তাহলে এই পর্যন্ত থাক আজকে নাকি? জি স্যার। জি স্যার। জি স্যার। স্যার তাহলে আচ্ছা আসসালামু আলাইকুম স্যার। তাহলে কি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।